আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাসমণির ছেলে। আগের দিন আপনারা শুনেছেন রাসমণি ছিলেন কালীপদর মা ও বাবা উভয়ই। পিতা ভবানীচরণ নিতান্তই গোবেচারা প্রকৃতির মানুষ। সমাজের বা সংসারের কোনো কিছুই তাহার সরল মাথায় ঢুকিত না। তিনি ছিলেন সানিয়াড়ির বিখ্যাত জমিদার অভয়চরণের দ্বিতীয় পক্ষের সন্তান। প্রথম পক্ষের সন্তান শ্যামাচরণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পত্তির দেখাশোনা করিতেন ও তাহার পুত্র জ্ঞানে ভবানীচরণকেও তাহার সন্তানদিগের সঙ্গে মানুষ করিতেন। অধিক স্নেহ আর সরলতা ভবানীচরণকে শিশুসুলভ করিয়াই রাখিল। তাই শ্যামাচরণ মারা গেলে তাহার পুত্র তারাপদ আলাদা হওয়ার সিদ্ধান্ত লইলে ভবানীচরণকে এই পৈতৃক বাড়িটা মহৎ ভাব দেখাইয়া ছাড়িয়া দিল, আর সদর মহকুমার পাকা বাড়িটি লইয়া স্বয়ং সপরিবারে সেখানে চলিয়া গেল। বহু পূর্বে অভয়চরণ আলুন্দি তালুক ভবানীচরণের মায়ের নামে করিয়াছিলেন স্ত্রী দহন স্বরূপ। ভবানীচরণকে সেইটুকুই বুঝাইয়া দিয়া বাকি সম্পত্তি আত্মসাৎ করিতে তারাপদর কোনো বেগ পাইতে হইল না। সেই হতে রাসমণি সংসারের কর্তা ও কর্ত্রী উভয় ভূমিকাই পালন করিয়া আসিয়াছেন। সংসার কিভাবে কত কষ্টে কত মেপে চলে তার হিসেব ভবানী কোনো দিনই বুঝেন নাই। রাসমণি একা হাতে পুত্রকে মানুষ করিয়াছেন ও সম্পত্তির হিসাব দেখিয়া সব দিক বুঝাইয়া চলিয়াছেন। তবে একটি খটকা বহুদিন হইতে ভবানীচরণকে পীড়িত ও পাশাপাশি আশান্বিত করিয়া রাখে। তা হল সেই বিষয় ভাগ। অভয়চরণ যে শুধু আলন্দি নয়, বিষয় সমান ভাগে দুই পক্ষে ভাগ করিয়াছিলেন তার সাক্ষী ছিলেন ভবানীচরণের মাতা ব্রজসুন্দরী দেবী। কিন্তু আলাদা হইবার সময় সিন্দুক খুলিয়া আলন্দি তালুকের দলিলটি ছাড়া অন্য দলিলটি পাওয়া যাইল না। সেই হতে ভবানীচরণের মনে আশা একদিন সেই দলিল উদ্ধার হইবে ও তাহার মেধাবী পুত্র কালীপদ কলিকাতা হইতে লেখাপড়া শিখিয়া ফিরিয়াই সেই দলিলের এক সুরাহা করিবে ও তাহাদের এমন দুঃখের দিন আর থাকিবে না। এই উদ্দেশ্যে কালীপদকে কলিকাতায় পড়িতে পাঠানো হইল। এরপর আপনারা আজ শুনবেন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। কালীপদ কলিকাতায় বহু কষ্টে পরের বাসায় থাকিয়া ছেলে পড়াইয়া রাত্রে হিসেবের খাতা নকল করিয়া পড়াশোনা চালাইতে লাগিল। কোনো মতে এন্ট্রেন্স পরীক্ষা পাশ করিয়া সে পুনরায় বৃত্তি পাইল। এই আশ্চর্য ঘটনা উপলক্ষে সমস্ত গ্রামের লোককে প্রকাণ্ড একটা ভোজ দিবার জন্য ভবানীচরণ ব্যস্ত হইয়া পড়িলেন। তিনি ভাবিলেন তরি তো প্রায় কুলে আসিয়া ভিড়িল, সেই সাহসে এখন হইতে মন খুলিয়া খরচ করা যাইতে পারে। রাসমণির কাছে কোনো উৎসাহ না পাওয়াতে ভোজটা বন্ধ রহিল। কালীপদ এবার কলেজের কাছে একটি মেসে আশ্রয় পাইল। মেসের যিনি অধিকারী তিনি তাহাকে নিচের তলার একটি অব্যবহার্য ঘরে থাকিতে অনুমতি দিয়াছেন। কালীপদ বাড়িতে তাহার ছেলেকে পড়াইয়া দুই বেলা খাইতে পায় এবং মেসের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে তার বাসা। ঘরটার একটা মস্ত সুবিধাই যে সেখানে কালীপদর ভাগই কেহ ছিল না, সুতরাং যদিচ সেখানে বাতাস চলিত না তবু পড়াশোনা অবাধে চলিত। যেমনই হোক সুবিধে অসুবিধা বিচার করিবার অবস্থা কালীপদ নহে। এ মেসে যাহারা ভাড়া দিয়া বাস করে, বিশেষত যাহারা দ্বিতীয় তলের উচ্চলোকে থাকে, তাহাদের সঙ্গে কালীপদর কোনো সম্পর্ক নাই। কিন্তু সম্পর্ক না থাকিলেও সংঘাত হইতে রক্ষা পাওয়া যায় না। উচ্চের বজ্রঘাত নিম্নের পক্ষে কতদূর প্রাণান্তিক কালীপদর তাহা বুঝিতে বিলম্ব হইল না। এই মেসের উচ্চলোকে ইন্দ্রের সিংহাসন যাহার, তাহার পরিচয় আবশ্যক। তাহার নাম শৈলেন্দ্র। সে বড় মানুষের ছেলে। কলেজে পড়িবার সময় মেসে থাকা তাহার পক্ষে অনাবশ্যক, তবু সে মেসে থাকিতেই ভালোবাসিত। তাহাদের বৃহৎ পরিবার হইতে কয়েকজন স্ত্রী ও পুরুষ জাতীয় আত্মীয়কে আনাইয়া
কলকাতায় একটি বাসা ভাড়া করিয়া থাকিবার জন্য বাড়ি হইতে অনুরোধ আসিয়াছিল। সে তাহাতে কোনো মতেই রাজি হয় নাই। সে কারণ দেখাইয়াছিল যে বাড়ির লোকজনের সঙ্গে থাকিলে তাহার পড়াশোনা কিছুই হইবে না, কিন্তু আসল কারণটা তাহা নহে। শৈলেন্দ্র লোকজনের সঙ্গ খুবই ভালোবাসে, কিন্তু আত্মীয়দের মুশকিল এই যে কেবলমাত্র তাহাদের সঙ্গটি লইয়া খালাস পাওয়া যায় না। তাহাদের নানা দায় স্বীকার করিতে হয়। কাহারও সম্বন্ধে এটা করিতে নাই, কাহারও সম্বন্ধে ওটা না করিলে অত্যন্ত নিন্দার কথা। এই জন্য শৈলেন্দ্রর পক্ষে সকলের চেয়ে সুবিধার জায়গা মেস। সেখানে লোক যথেষ্ট আছে, অথচ তাহার উপর তাহাদের কোনো ভার নাই। তাহারা আসে যায়, হাসে, কথা কয়। তাহারা নদীর জলের মতো, কেবলই বহিয়া চলিয়া যায়, অথচ কোথাও লেশমাত্র ছিদ্র রাখে না। শৈলেন্দ্র ধারণা ছিল সে ভালো লোক, যাহাকে বলে সহৃদয়। সকলেই জানেন এই ধারণাটির মস্ত সুবিধা এই যে নিজের কাছে ইহাকে বজায় রাখিবার জন্য ভালো লোক হইবার কোনো দরকার করে না। অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্তই অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া রাখা যায়। কিন্তু শৈলেন্দ্রর ব্যয় করিবার সামর্থ্য ও প্রবৃত্তি ছিল। এই জন্য আপনার অহংকারটাকে সে সম্পূর্ণ বিনা খরচে চড়িয়া খাইতে দিত না। দামি খোরাক দিয়া তাহাকে সুন্দর সুসজ্জিত করিয়া রাখিয়াছিল। বস্তুত শৈলেন্দ্রর মনে যথেষ্ট দয়া ছিল। লোকের দুঃখ দূর করিতে সে সত্যই ভালোবাসিত, কিন্তু এত ভালোবাসিত যে যদি কেহ দুঃখ দূর করিবার জন্য তাহার শরণাপন্ন না হইত, তাহাকে সে বিধিমতো দুঃখ না দিয়া ছাড়িত না। তাহার দয়া যখন নির্দয় হইয়া উঠিত, তখন বড় ভীষণ আকার ধারণ করিত। মেসের লোকদিগকে থিয়েটার দেখানো, পাঁঠা খাওয়ানো, টাকা ধার দিয়া সে কথাটাকে সর্বদা মনে করিয়া না রাখা তাহার দ্বারা প্রায়ই ঘটিত। নবপরিণীত মুগ্ধ যুবক পূজার ছুটিতে বাড়ি যাইবার সময় কলিকাতার বাসা খরচ সমস্ত শোধ করিয়া যখন নিঃস্ব হইয়া পড়িত, তখন বধূর মনোহরণের উপযোগী শৌখিন সাবান এবং এসেন্স আর তারই সঙ্গে এক আধখানি হালের আমদানি বিলাতি ছিটের জ্যাকেট সংগ্রহ করিবার জন্য তাহাকে অত্যন্ত বেশি দুশ্চিন্তায় পড়িতে হইত না। শৈলেনের সুরুচির উপর সম্পূর্ণ নির্ভর করিয়া সে বলিত, তোমাকেই কিন্তু ভাই পছন্দ করিয়া দিতে হইবে। দোকানে তাহাকে সঙ্গে করিয়া লইয়া নিজে নিতান্ত সস্তা এবং বাজে জিনিস তুলিয়া লইত। তখন শৈলেন তাহাকে ভর্ৎসনা করিয়া বলিত, আরে ছি ছি, তোমার কিরম পছন্দ, বলিয়া সবচেয়ে শৌখিন জিনিসটি টানিয়া তুলিত। দোকানদার আসিয়া বলিত, হাঁ, ইনি জিনিস চেনেন বটে। খরিদ্দার দামের কথা আলোচনা করিয়া মুখ বিমর্ষ করিতেই শৈলেন দাম চুকাইবার অকিঞ্চিৎকর ভাতটা নিজেই লইত, অপরপক্ষের ভুয়ো ভুয়ো আপত্তিতেও কর্ণপাত করিত না। এমনি করিয়া যেখানে শৈলেন ছিল সেখানে সে চারিদিকের সকলেরই সকল বিষয় আশ্রয়স্বরূপ হইয়া উঠিয়াছিল। কেহ তাহার আশ্রয় স্বীকার না করিলে তাহার সেই ঔদ্ধত্য সে কোনো মতেই সহ্য করিতে পারিত না। লোকের হিত করিবার শখ তাহার এতই প্রবল। বেচারা কালীপদ নিচের স্যাঁতস্যাঁতে ঘরে ময়লা মাদুরের উপর বসিয়া একখানা ছেঁড়া গেঞ্জি পরিয়া বইয়ের পাতায় চোখ গুঁজিয়া দুলিতে দুলিতে পড়া মুখস্থ করিত। যেমন করিয়া হোক তাহাকে স্কলারশিপ পাইতেই হইবে। মা তাহাকে কলিকাতায় আসিবার পূর্বে মাথার দিব্যি দিয়া বলিয়াছিলেন, বড় মানুষের ছেলের সঙ্গে মিশামিশি করিয়া সে যেন আমোদ প্রমোদে মাতিয়া না ওঠে। কেবল মাতার আদেশ বলিয়া নহে, কালীপদকে যে দৈন্য স্বীকার করিতে হইয়াছিল তাহা রক্ষা করিয়া বড় মানুষের ছেলের সঙ্গে মিলা তার পক্ষে অসম্ভব ছিল। সে কোনো দিন শৈলেনের কাছে ঘেঁষে নাই, এবং যদিও সে জানিত শৈলেনের মন পাইলে তাহার প্রতিদিনের অনেক দুরূহ সমস্যা এক মুহূর্তেই সহজ হইয়া যাইতে পারে, তবু কোনো কঠিন সংকটেও তাহার প্রসাদ লাভের প্রতি
কালীপদ লোভ আকৃষ্ট হয় নাই। সে আপনার অভাব লইয়া আপনার দারিদ্র্যের নিভৃত অন্ধকারের মধ্যে প্রচ্ছন্ন হইয়া বাস করিত। গরিব হইয়া তবু দূরে থাকিবে? শৈলেন এই অহংকারটা কোনো মতেই সহিতে পারিল না। তাহা ছাড়া অশনে বসনে কালীপদর দারিদ্রতাটা এতই প্রকাশ্য যে তাহার নিতান্ত দৃষ্টিকটু। তাহার অত্যন্ত দিনহীন কাপড় চোপড় এবং মশারি বিছানা যখনই দোতলার সিঁড়ি উঠিতে চোখে পড়িত, তখনই সেটা যেন একটা অপরাধ বলিয়া মনে বাজিত। ইহার পরে তাহার গলায় তাবিজ ঝুলানো এবং সে 2 সন্ধ্যা যথাবিধি আহ্নিক করিত। তাহার এই সকল অদ্ভুত গ্রাম্যতা উপরের দলের পক্ষে বিষম হাস্যকর ছিল। শৈলেনের পক্ষের 2-1টি লোক এই নিভৃতবাসী নিরীহ লোকটির রহস্য উদ্ঘাটন করিবার জন্য 2-4 দিন তাহার ঘরে আনাগোনা করিল, কিন্তু এই মুখচরা মানুষের মুখ তাহারা খুলিতে পারিল না। তাহার ঘরে বেশিক্ষণ বসিয়া থাকা সুখকর নহে, স্বাস্থ্যকর তো নয়ই, কাজে ভঙ্গ দিতে হইল। তাহাদের পাঁঠার মাংসের ভোজে এই অকিঞ্চনকে একদিন আহ্বান করিলে সে নিশ্চয় কৃতার্থ হইবে, এই কথা মনে করিয়া অনুগ্রহ করিয়া একদা নিমন্ত্রণপত্র পাঠানো হইল। কালীপদ জানাইল ভোজের ভোজ্য সহ্য করা তাহার সাধ্য নহে, তাহার অভ্যেস অন্যরূপ। এই প্রত্যাখ্যানে দলবল সমেত শৈলেন অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। কিছুদিন তাহার ঠিক ওপরের ঘরটাতে এমনই ধূপধাপ শব্দ ও সবেগে গান বাজনা চলিতে লাগিল যে কালীপদর পক্ষে পড়ায় মন দেওয়া অসম্ভব হইয়া উঠিল। দিনের বেলায় সে যথাসম্ভব গোলদিঘিতে একটা গাছের তলে বই লইয়া পড়া করিত এবং রাত্রে থাকিতে উঠিয়া খুব ভোরের দিকে একটা প্রদীপ জ্বালিয়া অধ্যয়নে মন দিত। কলিকাতার আহার ও বাসস্থানের কষ্টে এবং অতি পরিশ্রমে কালীপদর একটা মাথা ধরার ব্যামো উপসর্গ জুটিল। কখনো কখনো এমন হইত 3-4 দিন তাহাকে পড়িয়া থাকিতে হইত। সে নিশ্চয় জানিত এই সংবাদ পাইলে তাহার পিতা তাহাকে কখনোই কলকাতায় থাকিতে দিবেন না এবং তিনি ব্যাকুল হইয়া হয়তোবা কলকাতা পর্যন্ত ছুটিয়া আসিবেন। ভবানীচরণ জানিতেন কলিকাতায় কালীপদ এমন সুখে আছে যাহা গ্রামের লোকের পক্ষে কল্পনা করাও অসম্ভব। পাড়াগাঁয়ে যেমন গাছপালা ঝোপঝাড় আপনিই জন্মে, কলিকাতার হাওয়ায় সর্বপ্রকার আরামের উপকরণ যেন সেইরূপ আপনিই উৎপন্ন হয় এবং সকলেই তাহার ফলভোগ করিতে পারে, এইরূপ তাহার একটা ধারণা ছিল। কালীপদ কোনো মতেই তাহার সে ভুল ভাঙে নাই। অসুখের অত্যন্ত কষ্টের সময়ও সে একদিনও পিতাকে পত্র লিখিতে ছাড়ে নাই। কিন্তু এইরূপ পীড়ার দিনে শৈলেনের দল যখন গোলমাল করিয়া ভূতের কাণ্ড করিতে থাকিত, তখন কালীপদর কষ্টের সীমা থাকিত না। সে কেবল এপাশ ওপাশ করিত ও জনশূন্য ঘরে পড়িয়া মাতাকে ডাকিত, পিতাকে স্মরণ করিত। দারিদ্র্যের অপমান ও দুঃখ এই রূপে যতই সে ভোগ করিত, ততই ইহার বন্ধন হইতে তাহার পিতা মাতাকে মুক্ত করিবেই এই প্রতিজ্ঞা তাহার মনে কেবলই দৃঢ় হইয়া উঠিত। কালীপদ নিজেকে অত্যন্ত সংকুচিত করিয়া সকলের লক্ষ্য হইতে সরাইয়া রাখিতে চেষ্টা করিল, কিন্তু তাহাতে উৎপাত বিন্দুমাত্র কমিল না। কোনদিন বা সে দেখিল তাহার চীনাবাজারের পুরনো সস্তার জুতার এক পাটির পরিবর্তে একটি অত্যন্ত অতি উত্তম বিলাতি জুতার পাটি। এরূপ বিসদৃশ জুতা পরিয়া কলেজ যাওয়াই অসম্ভব। সে এ সম্বন্ধে কোনো নালিশ না করিয়া পরের জুতার পাটি ঘরের বাহিরে রাখিয়া দিল এবং জুতা মেরামতওয়ালা মুচির নিকট একটি অল্প দামের পুরাতন জুতা কিনিয়া কাজ চালাইতে লাগিল। একদিন উপর হইতে একজন ছেলে হঠাৎ কালীপদর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনি কি ভুলিয়া আমার ঘর হইতে আমার সিগারেটের কেসটা লইয়া আসিয়াছেন? আমি কোথাও খুঁজিয়া পাইতেছি না। কালীপদ বিরক্ত হইয়া বলিল, আমি আপনাদের ঘরে যাই নাই, এই যে এইখানেই আছে বলিয়া সেই লোকটি ঘরের একটি কোণ হইতে মূল্যবান একটি সিগারেটের কেস তুলিয়া লইয়া আর কিছু না বলিয়া উপরে চলিয়া গেল।
কালীপদ মনে মনে স্থির করিল, এফএ পরীক্ষায় যদি ভালো রকম বৃত্তি পাই তবে এই মেস ছাড়িয়া চলিয়া যাইব। মেসের ছেলেরা প্রতি বৎসর ধুম করিয়া সরস্বতী পূজা করে। তাহার ব্যয়ের প্রধান অংশ শৈলেন বহন করে, কিন্তু সকল ছেলেই চাঁদা দিয়া থাকে। গত বৎসর নিতান্তই অবজ্ঞা করিয়া কালীপদর কাছে কেহ চাঁদা চাহিতে আসে নাই। এ বৎসর কেবল তাহাকে বিরক্ত করিবার জন্যই তাহার নিকট চাঁদার খাতা আনিয়া ধরিল। যে দলের নিকট হইতে কোনোদিন কালীপদ কিছুমাত্র সাহায্য লয় নাই, যাহাদের প্রায় নিত্য অনুষ্ঠিত আমোদ প্রমোদে যোগ দিবার সৌভাগ্য সে একেবারে অস্বীকার করিয়াছে, তাহারা যখন কালীপদর কাছে চাঁদার সাহায্য চাহিতে আসিল, তখন জানি না সে কি মনে করিয়া 5টা টাকা দিয়া ফেলিল। 5 টাকা শৈলেন তাহার দলের লোক কাহারও নিকট হইতে পায় নাই। কালীপদর দারিদ্র্য কৃপণতায় এ পর্যন্ত সকলেই তাহাকে অবজ্ঞা করিয়া আসিয়াছে, কিন্তু আজ তাহার এই 5 টাকা দান তাহাদের একেবারে অসহ্য হইল। উহার অবস্থা যে কিরূপ তাহা তো আমাদের অগোচর নাই, তবে উহার এত বড়াই কিসের? ও যে দেখি সকলকে টেক্কা দিতে চায়। সরস্বতী পূজা ধুম করিয়া হইল। কালীপদ যে 5টা টাকা দিয়াছিল তাহা না দিলেও কোনো ইতর বিশেষ হইত না, কিন্তু কালীপদর পক্ষে সে কথা বলা চলে না। পরের বাড়িতে তাহাকে খাইতে হইত, সকল দিন সময় মতো আহার জুটিত না। তাছাড়া পাকশালার ভৃত্যরাই তাহার ভাগ্যবিধাতা, সুতরাং ভালো মন্দ কম বেশি সম্বন্ধে কোনো অপ্রিয় সমালোচনা বা না করিয়া জলখাবারের জন্য কিছু সম্বল তাহাকে হাতে রাখিতেই হইত। সেই সঙ্গতিটুকু গাঁদা ফুলের শুষ্ক স্তূপের সঙ্গে বিসর্জিত দেবী প্রতিমার পশ্চাতে অন্তর্ধান করিল। কালীপদর মাথা ধরার উৎপাত বাড়িয়া উঠিল। এবার পরীক্ষায় সে ফেল করিল না বটে, কিন্তু বৃত্তি পাইল না। কাজে পড়িবার সময় সংকোচ করিয়া তাহাকে আরও একটি টিউশনের জোগাড় করিতে হইল, এবং বিস্তর উপদ্রব সত্ত্বেও বিনা বাড়ার বাসাটুকু ছাড়িতে পারিল না। উপরতলবাসীরা আশা করিয়াছিল এবার ছুটির পরে নিশ্চয়ই কালীপদ এমেসে আর আসিবে না, কিন্তু যথাসময় তাহার সেই নিচের ঘরটার তালা খুলিয়া গেল। ধুতির ওপর সেই তাহার চিরকেলে চেক কাটা চায়না কোট পরিয়া কালীপদ কোটরের মধ্যে প্রবেশ করিল এবং একটা ময়লা কাপড়ে বাঁধা মস্ত পুটুলি সমেত টিনের বাক্স নামাইয়া রাখিয়া শেয়ালদহের মুটে তাহার গড়ের সম্মুখে উবু হইয়া বসিয়া অনেক বাদ প্রতিবাদ করিয়া ভাড়া চুকাইয়া লইল। ওই পুঁটুলিটার গর্ভে নানা হাঁড়ি খড়ি ভাণ্ডের মধ্যে কালীপদর মা কাঁচা আম, কুল, চালতা প্রভৃতি উপকরণে নানা প্রকার মুখরোচক পদার্থ তৈরি করিয়া নিজে সাজাইয়া দিয়াছেন। কালীপদ জানিত তাহার অবর্তমানে কৌতুকপরায়ণ উপরতলার দল তাহার ঘরে প্রবেশ করিয়া থাকে। তাহার আর কোনো ভাবনা ছিল না, কেবল তাহার বড় সংকোচ ছিল পাছে তাহার পিতামাতার কোনো স্নেহের নিদর্শন এই বিদ্রুপকারীদের হাতে পড়ে। তাহার মা তাহাকে যে খাবার জিনিসগুলি দিয়াছেন এ তাহার পক্ষে অমৃত, কিন্তু এ সমস্তই তাহার দরিদ্র গ্রাম্য ঘরের আদরের ধন। যে আধারে সেগুলি রক্ষিত, সেই ময়দা দিয়ে আটা সরা ঢাকা হাঁড়ি, তাহার মধ্যেও শহরের ঐশ্বর্য সজ্জার কোনো লক্ষণ নাই। তাহা কাঁচের পাত্র নয়, তাহা চীনামাটির ভাণ্ডও নহে, কিন্তু এইগুলিকে কোনো শহরের ছেলে যে অবজ্ঞা করিয়া দেখিবে ইহা তাহার পক্ষে একেবারেই অসহ্য। আগের বারে তাহার এই সমস্ত বিশেষ জিনিসগুলিকে তক্তপোষের নিচে পুরনো খবরের কাগজ প্রভৃতি চাপা দিয়া প্রচ্ছন্ন করিয়া রাখিত। এবারে তালাচাবির আশ্রয় লইল। যখন সে 5 মিনিটের জন্য ঘরের বাহির যাইত, ঘরে তালা বন্ধ করিয়া যাইত। এটা সকলেরই চোখে লাগিল। শৈলেন বলিল, ধনরত্ন তো বিস্তর, ঘরে ঢুকিলে চোরের চোখে জল আসে, সেই ঘরে ঘন ঘন তালা পড়িতেছে, একেবারে দ্বিতীয় ব্যাংক অফ বেঙ্গল হইয়া উঠিল দেখিতেছি। আমাদের কাহাকেও বিশ্বাস নাই, পাছে ওই পাবনার ছিটের চায়না কোটটার লোভ সামলাতে না পারি। ওহে রাধু,
ওকে একটা ভদ্র গোছের নূতন কোট কিনিয়া না দিলে তো কিছুতেই চলিতেছে না। চিরকাল ওর ওই একমাত্র কোট দেখিতে দেখিতে আমার বিরক্ত ধরিয়া গেছে। শৈলেন কোনোদিন কালীপদর ওই লোনা ধরা চুনবালি খসা অন্ধকার ঘরটার মধ্যে প্রবেশ করে নাই। সিঁড়ি দেয়া উপরে উঠিবার সময় বাহির হইতে দেখিলেই তাহার সর্বশরীর সংকুচিত হইয়া উঠিত। বিশেষত সন্ধ্যার সময় যখন দেখিত একটা টিমটিমে প্রদীপ লইয়া একলা সেই বায়ুশূন্য বদ্ধ ঘরে কালীপদ গা খুলিয়া বসিয়া বইয়ের উপর ঝুঁকিয়া পড়া করিতেছে, তখন তাহার প্রাণ হাঁপাইয়া উঠিত। দলের লোককে শৈলেন বলিল, এবারে কালীপদ কোন 7 রাজার ধন মানিক আহরণ করিয়া আনিয়াছে সেটা তোমরা খুঁজিয়া বার করো। এই কৌতুকে সকলেই উৎসাহ প্রকাশ করিল। কালীপদ ঘরের তালাটি নিতান্তই অল্প দামের তালা। তাহার নিষেধ খুব প্রবল নিষেধ নহে, প্রায় সকল চাবিতেই এ তালা খোলে। একদিন সন্ধ্যার সময় কালীপদ যখন ছেলে পড়াইতে গিয়াছে, সেই অবকাশে জন 2-3 অত্যন্ত আমোদে ছেলে হাসিতে হাসিতে তালা খুলিয়া একটা লণ্ঠন হাতে তাহার ঘরে প্রবেশ করিল। তক্তাপোষের নিচ হইতে আচার, চাটনি, আমসত্ত্ব প্রভৃতির ভাণ্ডগুলিকে আবিষ্কার করিল, কিন্তু সেগুলি যে বহুমূল্য গোপনীয় সামগ্রী তাহা তাহাদের মনে হইল না। খুঁজিতে খুঁজিতে বালিশের নিচে হইতে রিং সমেত এক চাবি বাহির হইল। সেই চাবি দিয়া টিনের বাক্স খুলিতেই কয়েকটা ময়লা কাপড়, বই, খাতা, কাঁচি, ছুরি, কলম ইত্যাদি চোখে পড়িল। বাক্স বন্ধ করিয়া তাহারা চলিয়া যাইবার উপক্রম করিতেছে, এমন সময় সমস্ত কাপড় চোপড়ের নিচে রুমালে মোড়া একটা কি পদার্থ বাহির হইল। রুমাল খুলিতেই ছেঁড়া কাপড়ের মোড়ক দেখা দিল। সেই মোড়কটি খোলা হইলে একটির পর আরেকটি প্রায় 3-4 খানা কাগজের আবরণ ছাড়াইয়া ফেলিয়া একখানি 50 টাকার নোট বাহির হইয়া পড়িল। এই নোটখানি দেখিয়া আর কেহ হাসি রাখিতে পারিল না। হো হো করিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। সকলে স্থির করিল এই নোটখানার জন্য কালীপদ ঘন ঘন ঘরে চাবি লাগাইতেছে। পৃথিবীর কোনো লোককেই বিশ্বাস করিতে পারিতেছে না। লোকটার কৃপণতা এবং সন্দিগ্ধ প্রকৃতিতে শৈলেনের প্রসাদ প্রত্যাশী সহচরগুলি বিস্মিত হইয়া উঠিল। এমন সময় হঠাৎ মনে হইল রাস্তায় কালীপদর মতো যেন কাহার কাশি শোনা গেল। তৎক্ষণাৎ বাক্সটার ডালা বন্ধ করিয়া নোটখানা হাতে লইয়াই তাহারা উপরে ছুটিল। একজন তাড়াতাড়ি দরজায় তালা লাগাইয়া দিল। শৈলেন সেই নোটখানা দেখিয়া অত্যন্ত হাসিল। 50 টাকা শৈলেনের কাছে কিছুই নয়, তবু এত টাকাও যে কালীপদের বাক্সে ছিল তাহা তাহার ব্যবহার দেখিয়া কেহ অনুমান করিতে পারিত না। তাহার পরে আবার এই নোটটুকুর জন্য এত সাবধান। সকলেই স্থির করিল, দেখা যাক এই টাকাটা খোয়া গিয়া এই অদ্ভুত লোকটি কিরকম কাণ্ডটা করে। রাত্রি 9টার পর ছেলে পড়াইয়া শ্রান্ত দেহে কালীপদ ঘরের অবস্থা কিছুই লক্ষ্য করে নাই। বিশেষত মাথা তাহার যেন ছিঁড়িয়া পড়িতেছিল। বুঝিয়াছিল এখন কিছুদিন তাহার এই মাথার যন্ত্রণা চলিবে। পরদিন সে কাপড় বাহির করিবার জন্য তক্তাপোষের নিচে হইতে টিনের বাক্সটা টানিয়া দেখিল বাক্সটা খোলা। যদিচ কালীপদ স্বভাবত অসাবধান নয়, তবু তাহার মনে হইল হয়তো সে চাবি বন্ধ করিতে ভুলিয়া গিয়াছে। কারণ ঘরে যদি চোর আসিত তবে বাহিরের দরজায় তালা বন্ধ থাকিত না। বাক্স খুলিয়া দেখে তাহার কাপড় চোপড় সমস্ত উলটপালট। তাহার বুক দমিয়া গেল। তাড়াতাড়ি সমস্ত জিনিসপত্র বাহির করিয়া দেখিল তাহার সেই মাতৃদত্ত নোটখানি নাই। কাগজ ও কাপড়ের মোড়কগুলা আছে। বার বার করিয়া কালীপদ সমস্ত কাপড় সবলে ঝাড়া দিতে লাগিল, নোট বাহির হইল না। এদিকে উপরের তলার 2-1টি করিয়া লোক যেন আপনার কাজে সিঁড়ি দিয়া নামিয়া সেই ঘরটার দিকে কটাক্ষপাত করিয়া বার বার উঠানামা করিতে লাগিল। ওপরে অট্টহাস্যের ফোয়ারা খুলিয়া গেল। যখন নোটের কোনো আশাই রহিল না এবং মাথার কষ্টে যখন জিনিসপত্র নাড়ানাড়ি করা তাহার পক্ষে আর সম্ভবপর হইল না, তখন সে বিছানার ওপর উপুড় হইয়া মৃতদেহের মতো পড়িয়া রহিল। এই তাহার মাতার অনেক দুঃখের নোটকানি
জীবনের কত মুহূর্তকে কঠিন যন্ত্রে পেষণ করিয়া দিনে দিনে একটু একটু করিয়া এই নোটখানি সঞ্চিত হইয়াছে। একদা এই দুঃখের ইতিহাস সে কিছুই জানিত না। সেদিন সে তাহার মাতার ভারের উপর ভার কেবল বাড়াইয়াছে। অবশেষে যেদিন মা তাহাকে তাহার প্রতিদিনের নিয়ত আবর্তমান দুঃখের সঙ্গী করিয়া লইলেন, সেদিনকার মতো এমন গৌরব সে তাহার বয়সে আর কোনো দিন ভোগ করে নাই। কালীপদ আপনার জীবনের সবচেয়ে যে বড় বাণী, সে মহত্তম আশীর্বাদ পাইয়াছে এই নোটখানির মধ্যে, তাহাই পূর্ণ হইয়াছিল। সেই তাহার মাতার অতুল স্পর্শ স্নেহ সমুদ্র মন্থন করা অমূল্য দুঃখের উপহারটুকু চুরি যাওয়াকে সে একটা পৈশাচিক অভিশাপের মতো মনে করিল। পাশের সিঁড়ির উপর দিয়া পায়ের শব্দ আজ বারবার শোনা যাইতে লাগিল। অকারণ ওঠা এবং নামার আওয়াজ আজ আর বিরাম নেই। গ্রামে আগুন লাগিয়া পুড়িয়া ছাই হইয়া যাইতেছে, আর ঠিক তার পাশ দিয়াই কৌতুকের কলশব্দে নদী অবিরত ছুটিয়া চলিতেছে। এও সেইরম। উপরের তলায় অট্টহাস্য শুনিয়া একসময় কালীপদর হঠাৎ মনে হইল এ চোরের কাজ নয়। এক মুহূর্তে সে বুঝিতে পারিল শৈলেন্দ্রর দল কৌতুক করিয়া তাহার এই নোট লইয়া গিয়াছে। চোরে চুরি করিলেও তাহার মনে এত বাজিত না। তাহার মনে হইতে লাগিল যেন ধনমদ গর্বিত যুবকরা তাহার মায়ের গায়ে হাত তুলিয়াছে। এতদিন কালীপদ এই মেসে আছে, এই সিঁড়িটুকু বাহিয়া একদিনও সে উপরের তলায় পদার্পণও করে নাই। আজ তাহার গায়ে সেই ছেঁড়া গেঞ্জি, পায়ে জুতা নাই। মনের আবেগে এবং মাথা ধরা উত্তেজনায় তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। সবেগে সে উপরে উঠিয়া পড়িল। আজ রবিবার, কলেজে যাইবার উপসর্গ ছিল না। কাঠের ছাদওয়ালা বারান্দায় বন্ধুগণ কেহবা চৌকিতে, কেহবা বেতের মোড়ায় বসিয়া হাস্যালাপ করিতেছিল। কালীপদ তাহাদের মাঝখানে ছুটিয়া পড়িয়া ক্রোধ গদগদ স্বরে বলিয়া উঠিল, দিন, আমার নোট দিন। যদি সে মিনতি সুরে বলিত তবে ফল পাইত সন্দেহ নাই, কিন্তু উন্মত্তবৎ ক্রুদ্ধ মূর্তি দেখিয়া শৈলেন অত্যন্ত খাপ্পা হইয়া উঠিল। যদি তাহার বাড়ির দারোয়ান থাকিত তবে তাহাকে দিয়া এই অসভ্যকে কান ধরিয়া দূর করিয়া দিত, সন্দেহ নাই। সকলেই দাঁড়াইয়া উঠিয়া একত্রে গর্জন করিয়া উঠিল, কি বলেন মশাই, কিসের নোট? কালীপদ বহিল, আমার বাক্স থেকে আপনারা নোট নিয়ে এসেছেন। এত বড় কথা? আমাদের চোর বলতে চান? কালীপদর হাতে যদি কিছু থাকিত তবে সেই মুহূর্তেই সে খুনোখুনি করিয়া ফেলিত। তাহার রকম দেখিয়া 4-5 জনে মিলিয়া তাহার হাত চাপিয়া ধরিল। সে জালবদ্ধ বাঘের মতো গুমরাইতে লাগিল। এই অন্যায়ের প্রতিকার করিবার তাহার কোনো শক্তি নাই, কোনো প্রমাণ নাই। সকলেই তাহার সন্দেহকে উন্মত্ততা বলিয়া উড়াইয়া দিবে। যাহারা তাকে মৃত্যুবাণ মারিয়াছে তাহারা তাহার ঔদ্ধত্যকে অসহ্য বলিয়া বিষম আস্ফলন করিতে লাগিল। সে রাত্রে যে কালীপদর কেমন করিয়া কাটিল তাহা কেহ জানিতে পারিল না। শৈলেন একখানা 100 টাকার নোট বাহির করিয়া বলিল, দাও, বাঙালটাকে দিয়ে এসোগে যাও। সহচররা কহিল, পাগল হয়েছ? তেজটুকু আগে মরুক, আমাদের সকলের কাছে একটা রিটেন অ্যাপোলজি আগে দিক, তারপরে বিবেচনা করে দেখা যাবে। যথাসময় সকলে শুইতে গেল এবং ঘুমাইয়া পড়িতেও কাহারও বিলম্ব হইল না। সকালে কালীপদর কথা প্রায় সকলে ভুলিয়াই গিয়াছিল। সকলে কেহ কেহ সিঁড়ি দিয়ে নিচে নামিবার সময় তাহার ঘর হইতে কথা শুনিতে পাইল। ভাবিল হয়তো উকিল ডাকিয়া পরামর্শ করিতেছে। দরজা ভিতর হইতে খিল লাগানো। বাহিরে কান পাতিয়া যা শুনিল তাহার মধ্যে আইনের কোনো সংস্রব নাই, সমস্ত অসম্বন্ধ প্রলাপ। উপরে গিয়া শৈলেনকে খবর দিল। শৈলেন নামে আসিয়া দরজার বাহিরে আসিয়া দাঁড়াইল। কালীপদ যে কি বকিতেছে ভালো বোঝা যাইতেছে না, কেবল ক্ষণে ক্ষণে বাবা বাবা করে চিৎকার করিয়া উঠিতেছে। ভয় হইল হয়তো সে নোটের শোকে পাগল হইয়া গিয়াছে। বাহির হইতে 2-3 বার ডাকিল, কালীপদবাবু, কালীপদবাবু। কেহ সাড়া দিল না।
কেবল সেই বিড়বিড় বকুনি চলিতে লাগিল। শৈলেন পুনশ্চ ঔচ্চস্বরে কহিল, কালীপদবাবু, দরজা খুলুন, আপনার সেই নোট পাওয়া গেছে। দরজা খুলিল না, কেবল বকুনির গুঞ্জনধ্বনি শোনা গেল। ব্যাপারটা যে এতদূর গড়াইবে তাহা শৈলেন কল্পনাও করে নাই। সে মুখে তাহার অনুচরদের কাছে অনুতাপ বাক্য প্রকাশ করিল না, কিন্তু তাহার মনের মধ্যে বিঁধিতে লাগিল। সে বলিল, দরজা ভাঙিয়া ফেলা যাক। কেহ কেহ পরামর্শ দিল, পুলিশ ডাকিয়া আনো, কি জানি পাগল হইয়া যদি হঠাৎ কিছু করিয়া বসে। কাল যেরকম কাণ্ড দেখিয়াছি, সাহস হয় না। শৈলেন কহিল, না, শীঘ্র একজন গিয়া অনাদি ডাক্তারকে ডাকিয়া আনো। অনাদি ডাক্তার বাড়ির কাছেই থাকেন। তিনি আসিয়া দরজায় কান দিয়া বলিলেন, এ তো বিকার বলিয়াই বোধ হয়। দরজা ভাঙিয়া ভিতরে গিয়া দেখা গেল, তক্তপোষের ওপর এলোমেলো বিছানা খানিকটা ভ্রষ্ট হইয়া মাটিতে লুটাইতেছে। কালীপদ মেজের উপর পড়িয়া, তাহার চেতনা নাই। সে গড়াইতেছে, ক্ষণে ক্ষণে হাত পা ছুঁড়িতেছে এবং প্রলাপ বকিতেছে। তাহার রক্তবর্ণ চোখ দুটা খোলা এবং তাহার মুখে যেন রক্ত ফাটিয়া পড়িতেছে। ডাক্তার তাহার পাশে বসিয়া অনেকক্ষণ পরীক্ষা করিয়া শৈলেনকে জিজ্ঞাসা করিলেন, ইহার আত্মীয় কেহ আছে? শৈলেনের মুখ বিবর্ণ হইয়া গেল। সে ভীত হইয়া জিজ্ঞাসা করিল, কেন বলুন দেখি? ডাক্তার গম্ভীর হইয়া কহিলেন, খবর দেওয়া ভালো, লক্ষণ ভালো নয়। শৈলেন কহিল, ইহাদের সঙ্গে আমাদের ভালো আলাপ নাই, আত্মীয়ের খবর কিছুই জানি না, সন্ধান করিব, কিন্তু ইতিমধ্যে কি করা কর্তব্য? ডাক্তার কহিলেন, এ ঘর হইতে রোগীকে এখনই দোতলার কোনো ভালো ঘরে লইয়া যাওয়া উচিত। দিন রাত শুশ্রূষার ব্যবস্থা করাও চাই। শৈলেন রোগীকে তাহার নিজের ঘরে লইয়া গেল। তাহার সহচরদের সকলকে ভিড় করিতে নিষেধ করিয়া ঘর হইতে বিদায় করিয়া দিল। কালীপদর মাথায় বরফের পুঁটুলি লাগাইয়া নিজের হাতে বাতাস করিতে লাগিল। পূর্বেই বলিয়াছি, এই বাড়ির উপরতলার দলে পাছে কোনো প্রকার অবজ্ঞা বা পরিহাস করে। এই জন্য নিজের পিতামাতার সকল পরিচয় কালীপদ ইহাদের নিকট হইতে গোপন করিয়া চলিয়াছে। নিজে তাহাদের নামে যে চিঠি লিখিত, তাহা সাবধানে ডাকঘরে দিয়া আসিত এবং ডাকঘরের ঠিকানাতেই তাহার নামে চিঠি আসিত। প্রত্যহ সে নিজে গিয়া তাহা সংগ্রহ করিয়া আনিত। কালীপদর বাড়ির পরিচয় লইবার জন্য আর একবার তাহার বাক্স খুলিতে হইল। তাহার বাক্সর মধ্যে 2 তাড়া চিঠি ছিল। প্রত্যেক তাড়াটি অতি যত্নে ফিতা দিয়া বাঁধা। একটি তাড়াতে তাহার মাতার চিঠি, আরেকটিতে তাহার পিতার। মায়ের চিঠির সংখ্যায় অল্পই, পিতার চিঠি বেশি। চিঠিগুলি হাতে করিয়া আনিয়া শৈলেন দরজা বন্ধ করিয়া দিল এবং রোগীর বিছানার পার্শ্বে বসিয়া পড়িতে আরম্ভ করিল। চিঠিতে ঠিকানা পড়িয়াই একেবারে চমকিয়া উঠিল। সানিয়ারি চৌধুরী বাড়ি, 6 আনি। নিচে দেখিল নাম ভবানীচরণ দেব শর্মা, ভবানীচরণ চৌধুরী। চিঠি রাখিয়া স্তব্ধ হইয়া বসিয়া সে কালীপদর মুখের দিকে চাহিয়া রহিল। কিছুদিন পূর্বে একবার তাহার সহচরদের মধ্যে কে একজন বলিয়াছিল, তাহার মুখের সঙ্গে কালীপদর মুখের অনেকটা আদল আসে। সে কথাটা তাহার শুনিতে ভালো লাগে নাই এবং অন্য সকলে তাহা একেবারে উড়াইয়া দিয়াছিল। আজ বুঝিতে পারিল সে কথাটা অমূলক নহে। তাহার পিতামহরা 2 ভাই ছিলেন, শ্যামাচরণ এবং ভবানীচরণ। এ কথা সে জানিত। তাহার পরবর্তীকালের ইতিহাস তাহার বাড়িতে কখনো আলোচিত হয় নাই। ভবানীচরণের যে পুত্র আছে এবং তাহার নাম কালীপদ, তাহা সে জানিতই না। এই কালীপদ, এই তাহার খুড়া। শৈলেনের তখন মনে পড়িতে লাগিল, শৈলেনের পিতামহী শ্যামাচরণের স্ত্রী যতদিন বাঁচিয়া ছিলেন,
শেষ পর্যন্ত পরম স্নেহে তিনি ভবানীচরণের কথা বলিতেন। ভবানীচরণের নাম করিতে তাহার দুই চক্ষে জল ভরিয়া উঠিত। ভবানীচরণ তাহার দেবর বটে, কিন্তু তাহার পুত্রের চেয়ে বয়সে ছোট। তাহাকে তিনি আপন ছেলের মতোই মানুষ করিয়াছেন। বৈষয়িক বিপ্লবে যখন তাহারা স্বতন্ত্র হইয়া গেলেন, তখন ভবানীচরণের একটু খবর পাইবার জন্য তাহার বক্ষ তৃষিত হইয়া থাকিত। তিনি বারবার তাহার ছেলেদের বলিয়াছেন, ভবানীচরণ নিতান্ত অবুঝ ভালো মানুষ বলিয়া নিশ্চয় তোরা তাহাকে ফাঁকি দিয়াছিস। আমার শ্বশুর তাহাকে এত ভালোবাসিতেন, তিনি যে তাহাকে বিষয় হইতে বঞ্চিত করিয়া যাইবেন, এ কথা আমি বিশ্বাস করিতে পারি না। তাহার ছেলেরা এসব কথায় অত্যন্ত বিরক্ত হইত, এবং শৈলেনের মনে পড়িল সেও তাহার পিতামহীর ওপর অত্যন্ত রাগ করিত। এমনকি পিতামহী তাহার পক্ষ অবলম্বন করিতেন বলিয়া ভবানীচরণের উপরেও তাহার ভারী রাগ হইত। বর্তমানে ভবানীচরণের যে এমন দরিদ্র অবস্থা, তাহাও সে জানিত না। কালীপদর অবস্থা দেখিয়া সকল কথা সে বুঝিতে পারিল, এবং এতদিন সহস্র প্রলোভন সত্ত্বেও কালীপদ যে তাহার অনুচর শ্রেণীতে ভর্তি হয় নাই, ইহাতে সে ভারী গৌরব অনুভব করিল। যদি দৈবাৎ কালীপদ তাহার অনুবর্তী হইত, তবে আজ যে তাহার লজ্জার সীমা থাকিত না। শৈলেনের দলের লোকেরা এতদিন প্রত্যহই কালীপদকে পীড়ন ও অপমান করিয়াছে। এই বাসাতে তাহাদের মাঝখানে কাকাকে শৈলেন রাখিতে পারিল না। ডাক্তারের পরামর্শ লইয়া অতি যত্নে তাহাকে একটা ভালো বাড়িতে স্থানান্তরিত করিল। ভবানীচরণ শৈলেনের চিঠি পাইয়া একটি সঙ্গী আশ্রয় করিয়া তাড়াতাড়ি কলিকাতায় ছুটিয়া আসিলেন। আসিবার সময় ব্যাকুল হইয়া রাসমণি তাহার কষ্ট সঞ্চিত অর্থের অধিকাংশই তাহার স্বামীর হাতে দিয়া বলিলেন, দেখো যেন অযত্ন না হয়, যদি তেমন বোঝো আমাকে খবর দিলেই আমি যাব। চৌধুরী বাড়ির বধূর পক্ষে হটহট করিয়া কলিকাতায় যাওয়ার প্রস্তাব এতই অসঙ্গত যে প্রথম সংবাদেই তাহার যাওয়া ঘটিল না। তিনি রক্ষাকালীর নিকট মানত করিলেন এবং গ্রহাচার্যকে ডাকিয়া সস্তায়ন করিবার ব্যবস্থা করিয়া দিলেন। ভবানীচরণ কালীপদর অবস্থা দেখিয়া হতবুদ্ধি হইয়া গেলেন। কালীপদর তখন ভালো করিয়া জ্ঞান হয় নাই। সে তাহাকে মাস্টার মশাই বলিয়া ডাকিল, ইহাতে তাহার বুক ফাটিয়া গেল। কালীপদ প্রায় মাঝে মাঝে প্রলাপে বাবা বাবা বলিয়া ডাকিয়া উঠিতেছিল। তিনি তাহার হাত ধরিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া উচ্চস্বরে বলিতেছিলেন, এই যে বাবা, এই যে আমি এসেছি। কিন্তু সে যে তাহাকে চিনিয়াছে এমন ভাব প্রকাশ করিল না। ডাক্তার আসিয়া বলিলেন, জ্বর পূর্বের চেয়ে কিছু কমিয়াছে, হয়তো এবার ভালো দিকে যাইবে। কালীপদ ভালো দিকে যাইবে না, এ কথা ভবানীচরণ মনেই করিতে পারেন না। বিশেষত তাহার শিশুকাল হইতে সকলেই বলিয়া আসিয়াছে, কালীপদ বড় হইয়া একটা অসাধ্য সাধন করিবে। সেটাকে ভবানীচরণ কেবলমাত্র লোকমুখের কথা বলিয়া গ্রহণ করেন নাই। সে বিশ্বাস একেবারে তাহার সংস্কারগত হইয়া গিয়াছিল। কালীপদকে বাঁচিতেই হইবে, এ তাহার ভাগ্যের লিখন। এই কারণে ডাক্তার যতটুকু ভালো বলে, তিনি তাহার চেয়ে অনেক বেশি ভালো শুনিয়া বসেন, এবং রাসমণিকে যে পত্র লেখেন তাহাতে আশঙ্কার কোনো কথাই থাকে না। শৈলেন্দ্রের ব্যবহারে ভবানীচরণ একেবারে আশ্চর্য হইয়া গেলেন। সে যে তাহার পরমাত্মীয় নহে, এ কথা কে বলিবে? বিশেষত কলিকাতার সুশিক্ষিত সুভব্য ছেলে হইয়াও সে তাহার যেরকম ভক্তি শ্রদ্ধা করে এমন তো দেখা যায় না। তিনি ভাবিলেন, কলিকাতার ছেলেদের বুঝি এই প্রকারই স্বভাব। মনে মনে ভাবিলেন, সে তো হবারই কথা, আমাদের পাড়াগের ছেলেদের শিক্ষাই বা কি আর সহবতী বা কি। জ্বর কিছু কিছু কমিতে লাগিল এবং কালীপদ ক্রমে চৈতন্য লাভ করিল। পিতাকে শয্যার পাশে দেখিয়া সে চমকিয়া উঠিল, ভাবিল তাহার কলিকাতার অবস্থার কথা এইবার তাহার পিতার কাছে ধরা পড়িবে।
তাহার যে ভাবনা এই যে তাহার গ্রাম্য পিতা শহরের ছেলেদের পরিহাসের পাত্র হইয়া উঠিবেন। চারিদিকে চাহিয়া দেখিয়া সে ভাবিয়া পাইল না, এ কোন ঘর? মনে হইল এ কি স্বপ্ন দেখিতেছি? তখন তাহার বেশি কিছু চিন্তা করিবার শক্তি ছিল না। তাহার মনে হইল অশোকের খবর পাইয়া তাহার পিতা আসিয়া একটা ভালো বাসায় আনিয়া রাখিয়াছেন। কি করিয়া আনিলেন, তাহার খরচ কোথা হইতে যোগাইতেছেন, এত খরচ করিতে থাকিলে পরে কিরূপ সংকট উপস্থিত হইবে, সেসব কথা ভাবিবার তাহার সময় নাই। এখন তাহাকে বাঁচিয়া উঠিতে হইবে, সেজন্য সমস্ত পৃথিবীর উপর তাহার যেন দাবি আছে। এক সময় যখন তাহার পিতা ঘরে ছিলেন না, এমন সময় শৈলেন একটি পাত্রে কিছু ফল লইয়া তাহার কাছে আসিয়া উপস্থিত হইল। কালীপদ অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। ভাবিতে লাগিল, ইহার মধ্যে কিছু পরিহাস আছে নাকি? প্রথম কথা তাহার মনে হইল, এই যে পিতাকে তো ইহার হাত হইতে রক্ষা করিতে হইবে। শৈলেন ফলের পাত্র টেবিলের উপর রাখিয়া পায়ে ধরিয়া কালীপদকে প্রণাম করিল এবং কহিল, আমি গুরুতর অপরাধ করিয়াছি, আমাকে মাপ করুন। কালীপদ শশব্যস্ত হইয়া উঠিল। শৈলেনের মুখ দেখিয়াই সে বুঝিতে পারিল তাহার মনে কোনো কপটতা নাই। প্রথম যখন কালীপদ মেসে আসিয়াছিল, এই যৌবনের দীপ্তিতে উজ্জ্বল সুন্দর মুখশ্রী দেখিয়া কতবার তাহার মন অত্যন্ত আকৃষ্ট হইয়াছে, কিন্তু সে আপনার দারিদ্র্যের সংকোচে কোনোদিন ইহার নিকটেও আসে নাই। যদি সে সমকক্ষ লোক হইত, যদি বন্ধুর মতো ইহার কাছে আসিবার অধিকার তাহার পক্ষে স্বাভাবিক হইত, তবে সে কত খুশি হইত। কিন্তু পরস্পর অত্যন্ত কাছে থাকিলেও মাঝখানে অপার ব্যবধান লঙ্ঘন করিবার উপায় ছিল না। সিঁড়ি দিয়া যখন শৈলেন উঠিত বা নামিত, তখন তাহার শৌখিন চাদরের সুগন্ধ কালীপদর অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করিত। তখন সে পড়া ছাড়িয়া একবার এই হাস্যপ্রফুল্ল চিন্তারেখাহীন তরুণের মুখের দিকে না তাকাইয়া থাকিতে পারিত না। সেই মুহূর্তে কেবল ক্ষণকালের জন্য তাহার সেই স্যাঁতস্যাঁতে কোণের ঘরে দূর সৌন্দর্যলোকের ঐশ্বর্য বিচ্ছুরিত রশ্মিছটা আসিয়া পড়িত। তাহার পরে সেই শৈলেনের নির্দয় তারুণ্য তাহার কাছে কিরূপ সাংঘাতিক হইয়া উঠিয়াছিল তাহার সকলেরই জানা আছে। আজ শৈলেন যখন ফলের পাত্র বিছানায় তাহার সম্মুখে আনিয়া উপস্থিত করিল, তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ওই সুন্দর মুখের দিকে কালীপদ আর একবার তাকাইয়া দেখিল। ক্ষমার কথা সে মুখে কিছুই উচ্চারণ করিল না। আস্তে আস্তে ফল তুলিয়া খাইতে লাগিল। ইহাতে যাহা বলিবার তাহা বলা হইয়া গেল। কালীপদ প্রত্যহ আশ্চর্য হইয়া দেখিতে লাগিল তাহার গ্রাম্য পিতা ভবানীচরণের সঙ্গে শৈলেনের খুব ভাব জমিয়া উঠিল। শৈলেন তাহাকে ঠাকুরদা বলে এবং পরস্পরের মধ্যে অবাধে ঠাট্টা তামাশা চলে। তাহাদের উভয় পক্ষের হাস্যকৌতুকের প্রধান লক্ষ্য ছিলেন অনুপস্থিত ঠাকুরুন দিদি। এতকাল পরে এই পরিহাসের দক্ষিণ বায়ুর হিল্লোলে ভবানীচরণের মনে যেন যৌবন স্মৃতি পুলক সঞ্চার করিতে লাগিল। ঠাকুরুন দিদির সহস্ত রচিত আচার আমসত্ত্ব প্রভৃতি সমস্তই শৈলেন রোগীর অনবধানতার অবকাশে চুরি করিয়া নিঃশেষে খাইয়া ফেলিয়াছে, এ কথা আজ সে নির্লজ্জভাবে স্বীকার করিল। এই চুরির খবরে কালীপদর মনে বড় একটি গভীর আনন্দ হইল। তাহার মায়ের হাতের সামগ্রী সে বিশ্বের লোককে ডাকিয়া খাওয়াইতে চায়, যদি তাহারা ইহার আদর বোঝে। কালীপদর কাছে আজ নিজের রোগের শয্যা আনন্দ সভা হইয়া উঠিল। এমন সুখ তাহার জীবনে সে অল্পই পাইয়াছে। কেবল ক্ষণে ক্ষণে তাহার মনে হইতে লাগিল, আহা, মা যদি থাকিতেন। তাহার মা থাকিলে এই কৌতুকপরায়ণ সুন্দর যুবকটিকে যে কত স্নেহ করিতেন, সেই কথা সে কল্পনা করিতে লাগিল। তাহাদের রুগ্ন কক্ষসভায় কেবল একটা আলোচনার বিষয় ছিল, যেটাতে আনন্দপ্রবাহে মাঝে বড় বাধা দিত।
কালীপদর মনে যেন দারিদ্র্যের একটা অভিমান ছিল। কোনো এক সময় তাহাদের প্রচুর ঐশ্বর্য ছিল, এ কথা লইয়া বৃথা গর্ব করিতে তাহার ভারী লজ্জা বোধ হইত। আমরা গরিব, এই কথাটাকে কোনো কিন্তু দিয়া চাপা দিতে সে মোটেই রাজি ছিল না। ভবানীচরণও যে তাহাদের ঐশ্বর্যর দিনের কথা গর্ব করিয়া পারিতেন তাহা নহে, কিন্তু সে যে তাহার সুখের দিন ছিল, তখন তাহার যৌবনের দিন ছিল। বিশ্বাসঘাতক সংসারের বীভৎস মূর্তি তখনও ধরা পড়ে নাই। বিশেষত শ্যামাচরণের স্ত্রী, তাহার পরম স্নেহশালিনী ভাতৃজায়া রমাসুন্দরী যখন তাহাদের সংসারে গৃহিণী ছিলেন, তখন সেই লক্ষ্মীর ভরা ভাণ্ডারের দ্বারে দাঁড়াইয়া কি অজস্র আদরীরা তাহারা লুঠিয়াছিলেন। সেই অস্তমিত সুখের দিনের স্মৃতির ছটাতেই তো ভবানীচরণের জীবনের সন্ধ্যা সোনায় মণ্ডিত হইয়া আছে। কিন্তু এই সমস্ত সুখ স্মৃতি আলোচনার মাঝখানে ঘুরিয়া ফিরিয়া কেবলই সেই উইল চুরির কথাটা আসিয়া পড়ে। ভবানীচরণ এই প্রসঙ্গে ভারী উত্তেজিত হইয়া পড়েন। এখনও সে উইল পাওয়া যাইবে, এ সম্বন্ধে তাহার মনে লেশমাত্র সন্দেহ নাই। তাহার সতী সাধ্বী মার কথা কখনোই ব্যর্থ হইবে না। এ কথা উঠিয়া পড়িলেই কালীপদ মনে মনে অস্থির হইয়া উঠিত। সে জানিত এটা তাহার পিতার একটা পাগলামি মাত্র। তাহারা মায়ে ছেলে এই পাগলামিকে আপোষে প্রশ্রয়ও দিয়াছে, কিন্তু শৈলেনের কাছে তাহার পিতার এই দুর্বলতা প্রকাশ পায়, এ তাহার কিছুতেই ভালো লাগে না। কতবার সে পিতাকে বলিয়াছে, না বাবা, ওটা তোমার একটা মিথ্যা সন্দেহ, কিন্তু এরূপ তর্কে উল্টা ফল হইত। তাহার সন্দেহ যে অমূলক নহে তাহা প্রমাণ করিবার জন্য সমস্ত ঘটনা তিনি তন্ন তন্ন করিয়া বিবৃত করিতে থাকিতেন। তখন কালীপদ নানা চেষ্টা করিয়াও কিছুতেই তাহাকে থামাইতে পারিত না। বিশেষত কালীপদ ইহা স্পষ্ট লক্ষ্য করিয়া দেখিয়াছে যে এই প্রসঙ্গটা কিছুতেই শৈলেনের ভালো লাগে না। এমনকি সেও বিশেষ একটু যেন উত্তেজিত হইয়া ভবানীচরণের যুক্তি খণ্ডন করিতে চেষ্টা করিত। অন্য সকল বিষয়ে ভবানীচরণ আর সকলের মত মানিয়া লইতে প্রস্তুত আছেন, কিন্তু এই বিষয়টিতে তিনি কাহারও কাছে হার মানিতে পারেন না। তাহার মা লিখিতে পড়িতে জানিতেন, তিনি নিজের হাতে তাহার পিতার উইল এবং অন্যান্য দলিলটা বাক্সে বন্ধ করিয়া লোহার সিন্দুকে তুলিয়াছেন, অথচ তাহার সামনেই মা যখন বাক্স খুলিলেন তখন দেখা গেল অন্য দলিলটা যেমন ছিল তেমনই আছে, অথচ উইলটা নাই। ইহাকে চুরি বলা হইবে না তো কি? কালীপদ তাহাকে ঠান্ডা করিবার জন্য বলিত, তা বেশ তো বাবা, যারা তোমার বিষয় ভোগ করিতেছে তারা তো তোমার ছেলেরই মতো, তারা তো তোমারই ভাইপো, সে সম্পত্তি তোমার পিতার বংশেই রহিয়াছে, ইহাই কি কম সুখের কথা? শৈলেন এসব কথা বেশিক্ষণ সহিতে পারিত না। সে ঘর ছাড়িয়া উঠিয়া চলিয়া যাইত। কালীপদ মনে মনে পীড়িত হইয়া ভাবিত, শৈলেন হয়তো তাহার পিতাকে অর্থ লোলুপ বিষয় বলিয়া মনে করিতেছে, অথচ তাহার পিতার মধ্যে বৈষয়িকতার নাম গন্ধ নাই। এই কথা কোনো মতে শৈলেনকে বুঝাইতে পারিলে কালীপদ বড়ই আরাম পাইত। এতদিনে কালীপদ ভবানীচরণের কাছে শৈলেন আপনার পরিচয় নিশ্চয় প্রকাশ করিত, কিন্তু এই উইল চুরির আলোচনাতেই তাহাকে বাধা দিল। তাহার পিতামহ যে উইল চুরি করিয়াছেন এই কথা সে কোনো মতেই বিশ্বাস করিতে চাহিল না, অথচ ভবানীচরণের পক্ষে পৈতৃক বিষয়ের ন্যায্য অধিকার হইতে বঞ্চিত হওয়ার মধ্যে যে একটা নিষ্ঠুর অন্যায় আছে সে কথাও সে কোনো মতে অস্বীকার করিতে পারিল না। এখন হইতে এই প্রসঙ্গে কোনো রকম তর্ক করা সে বন্ধ করিয়া দিল। একেবারে সে চুপ করিয়া থাকিত এবং যদি কোনো সুযোগ পাইত তবে উঠিয়া চলিয়া যাইত। এখনো বিকালে একটু অল্প জ্বর আসিয়া কালীপদর মাথা ধরিত, কিন্তু সেটাকে সে রোগ বলিয়া গণ্যই করিত না। পড়ার জন্য তাহার মন উদ্বিগ্ন হইয়া উঠিল। একবার তাহার স্কলারশিপ ফসকাইয়া গিয়াছে, কিন্তু আর তো সেরূপ হইলে চলিবে না। শৈলেনকে লুকাইয়া আবার সে পড়িতে আরম্ভ করিল। এই সম্বন্ধে
ডাক্তারের কঠোর নিষেধ আছে জানিয়াও সে তাহা অগ্রাহ্য করিল। ভবানীচরণকে কালীপদ কহিল, বাবা, তুমি ফিরিয়া যাও, সেখানে মা একলা আছেন, আমি তো বেশ সারিয়া উঠিয়াছি। শৈলেনও বলিল, এখন আপনি গেলে কোনো ক্ষতি নাই, আর তো ভাবনার কারণ কিছু দেখি না, এখন যেটুকু আছে সে দুদিনেই সারিয়া যাইবে, আর আমরা তো আছি। ভবানীচরণ কহিলেন, সে আমি বেশ জানি, কালীপদর জন্য ভাবনা করিবার কিছুই নাই, আমার কলকাতার আসিবার কোনো প্রয়োজনই ছিল না, তবু মন মানে কই ভাই, বিশেষত তোমার ঠাকরুন দিদি যখন যেটি ধরেন তখন সে তো আর ছাড়বার উপায় নাই। শৈলেন হাসিয়া কহিল, ঠাকুরদা, তুমি তো আদর দিয়া ঠাকরুন দিদিকে একেবারে মাটি করিয়াছ। ভবানীচরণ হাসিয়া কহিলেন, আচ্ছা ভাই আচ্ছা, ঘরে যখন নাথ বউ আসিবে তখন তোমার শাসন প্রণালীটা কিরকম কঠোর আকার ধারণ করে দেখা যাইবে। ভবানীচরণ একান্তভাবে রাসমণির সেবায় পালিত জীব, কলিকাতার নানা প্রকার আরাম আয়োজনও রাসমণির আদর যত্নের অভাব কিছুতেই পূরণ করিতে পারিতেছিল না। এই কারণে ঘরে যাইবার জন্য তাহাকে বড় বেশি অনুরোধ করিতে হইল না। সকালবেলা জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত হইয়াছেন, এমন সময় কালীপদর ঘরে গিয়া দেখিলেন তাহার মুখ চোখ অত্যন্ত লাল হইয়া উঠিয়াছে, তাহার গা যেন আগুনের মতো গরম। কাল অর্ধেক রাত্রি সে লজিক মুখস্থ করিয়াছে, বাকি রাত্রি এক নিমেষের জন্য ঘুমাইতে পারে নাই। কালীপদ দুর্বলতা তো সারিয়া উঠে নাই, তাহার উপর আবার রোগের প্রবল আক্রমণ দেখিয়া ডাক্তার বিশেষ চিন্তিত হইলেন। শৈলেনকে আড়ালে ডাকিয়া লইয়া গিয়া বলিলেন, এবার তো গতি ভালো বোধ করিতেছি না। শৈলেন ভবানীচরণকে কহিল, দেখো ঠাকুরদা, তোমারও কষ্ট হইতেছে, রোগীরও বোধ হয় ঠিক তেমন সেবা হইতেছে না, আমি বলি কি, আর দেরি না করিয়া ঠাকরুন দিদিকে আনানো যাক। শৈলেন যতই ঢাকিয়া বলুক, একটা প্রকাণ্ড ভয় আসিয়া ভবানীচরণের মনকে অভিভূত করিয়া ফেলিল। তাহার হাত পা থরথর করিয়া কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, তোমরা যেমন ভালো বোঝো তাই করো। রাসমণির কাছে চিঠি গেল। তিনি তাড়াতাড়ি বগলাচরণকে সঙ্গে করিয়া কলিকাতায় আসিলেন। সন্ধ্যার সময় কলিকাতায় পৌঁছিয়া তিনি কেবল কয়েক ঘণ্টা মাত্র কালীপদকে জীবিত দেখিয়াছিলেন। বিকারের অবস্থায় সে রহিয়া রহিয়া মাকে ডাকিয়াছিল, সেই ধ্বনিগুলি তাহার বুকে বিঁধিয়া রহিল। ভবানীচরণ এই আঘাত সহিয়া যে কেমন করিয়া বাঁচিয়া থাকিবেন, সেই ভয় রাসমণি নিজের শোককে ভালো করে প্রকাশ করিবার আর অবকাশ পাইলেন না। তাহার পুত্র আবার তার স্বামীর মধ্যে গিয়া বিলীন হইল। স্বামীর মধ্যে আবার দুইজনেরই ভার তাহার ব্যথিত হৃদয়ের উপর তিনি তুলিয়া লইলেন। তাহার প্রাণ বলিল, আর আমার সয় না। তবু তাহাকে সহিতেই হইল। রাত্রি তখন অনেক। গভীর শোকের একান্ত ক্লান্তিতে কেবল ক্ষণকালের জন্য রাসমণি অচেতন হইয়া ঘুমাইয়া পড়িয়াছিলেন, কিন্তু ভবানীচরণের ঘুম হইতেছিল না। কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করিয়া অবশেষে দীর্ঘ নিঃশ্বাস সহকারে দয়াময় হরি বলিয়া উঠিয়া পড়িয়াছেন। কালীপদ যখন গ্রামের বিদ্যালয়েই পড়িত, যখন সে কলিকাতায় যায় নাই, তখন সে যে একটি ঘনের ঘরে বসিয়া পড়াশোনা করিত। ভবানীচরণ কম্পিত হস্তে একটি প্রদীপ ধরিয়া সেই শূন্য ঘরে প্রবেশ করিলেন। রাসমণির হাতে চিত্র করা ছিন্ন কাঁথাটি এখনো তক্তাপোষের উপর পাতা আছে। তাহার নানা স্থানে এখনো সেই কালির দাগ রহিয়াছে। মলিন দেওয়ালের গায়ে কয়লায় আঁকা সেই জ্যামিতির রেখাগুলি দেখা যাইতেছে। তক্তপোষের এক কোণে কতগুলি হাতে বাঁধা ময়লা কাগজের খাতার সঙ্গে তৃতীয় খণ্ড রয়্যাল রিডারের ছিন্নাবশেষ আজিও পড়িয়া আছে। হায় হায়, তা ছেলে বয়সের ছোট পায়ের এক পাটি চটি
যে ঘরের কোণে পড়িয়াছিল তাহা এতদিন কেহ দেখিয়াও দেখে নাই। আজ তাহা সকলের চেয়ে বড় হইয়া চোখে দেখা দিল। জগতে এমন কোনো মহৎ সামগ্রী নাই যাহা আজ ওই ছোট জুতাটিকে আড়াল করিয়া রাখিতে পারে। কুলুঙ্গিতে প্রদীপটি রাখিয়া ভবানীচরণ সেই তক্তাপোষের ওপর আসিয়া বসিলেন। তাহার শুষ্ক চোখে জল আসিল না, কিন্তু তাহার বুকের মধ্যে কেমন করিতে লাগিল। যথেষ্ট পরিমাণ নিঃশ্বাস লইতে তাহার পাঁজর যেন ফাটিয়া যাইতে লাগিল। ঘরের পূর্ব দিকের দরজা খুলিয়া দিয়া গরাদে ধরিয়া তিনি বাইরের দিকে চাহিলেন। অন্ধকার রাত্রি, টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। সম্মুখে প্রাচীর বেষ্টিত ঘন জঙ্গল। তাহার মধ্যে ঠিক পরিবার ঘরের সামনে একটুখানি জমিতে কালীপদ বাগান করিয়া তুলিবার চেষ্টা করিয়াছিল। এখনো তাহার স্বহস্তে রোপিত ঝুমকালতা কঞ্চির বেড়ার উপর প্রচুর পল্লব বিস্তার করিয়া সজীব আছে। তাহা ফুলে ফলে ভরিয়া গিয়াছে। আজ সেই বালকের যত্ন পালিত বাগানের দিকে চাহিয়া তাহার প্রাণ যেন কণ্ঠের কাছে উঠিয়া আসিল। আর কিছু আশা করিবার নাই। গ্রীষ্মের সময়, পুজোর সময় কলেজের ছুটি হয়, কিন্তু যাহার জন্য তাহার দরিদ্র ঘর শূন্য হইয়া আছে, সে আর কোনো দিন কোনো ছুটিতেই ঘরে ফিরে আসিবে না। ওরে বাপ আমার, বলিয়া ভবানীচরণ সেখানেই মাটিতে বসিয়া পড়িলেন। কালীপদ তাহার বাপের দারিদ্র ঘুচাবে বলিয়াই কলকাতায় গিয়াছিল, কিন্তু জগৎ সংসারে সে এই বৃদ্ধকে কি একান্ত নিঃসম্বল করিয়াই চলিয়া গেল। বাহিরে বৃষ্টি আরো চাপিয়া আসিল। এমন সময় অন্ধকারে ঘাস পাতার মধ্যে পায়ের শব্দ শোনা গেল। ভবানীচরণের বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। যাহা কোনো মতেই আশা করিবার নহে, তাহাও যেন তিনি আশা করিয়া বসিলেন। তাহার মনে হইল কালীপদ যেন বাগান দেখিতে আসিয়াছে, কিন্তু বৃষ্টি যে মুষলধারায় পড়িতেছে, ও যে ভিজিবে, এই অসম্ভব উদ্বেগে যখন তাহার মনের ভিতরটা চঞ্চল হইয়া উঠিয়াছে, এমন সময় কে গরাদের বাহিরে তাহার ঘরের সামনে আসিয়া মুহূর্তকালের জন্য দাঁড়াইল। চাদর দিয়া সে মাথা মুড়ি দিয়াছে। তাহার মুখ চিনিবার জো নাই, কিন্তু সে যেন মাথায় কালীপদরই মতো হইবে। এসেছিস বাপ, বলিয়া ভবানীচরণ তাড়াতাড়ি উঠিয়া বাহিরের দরজা খুলিতে গেলেন। দ্বার খুলিয়া বাগানে আসিয়া সেই ঘরের সম্মুখে উপস্থিত হইলেন। সেখানে কেহ নাই। সেই বৃষ্টিতে বাগানময় ঘুরিয়া বেড়াইলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। সে নিশীথ রাত্রে অন্ধকারের মধ্যে দাঁড়াইয়া ভাঙা গলায় একবার কালীপদ বলিয়া চিৎকার করিয়া ডাকিলেন। কাহারও সাড়া পাইলেন না। সেই ডাকে নটু চাকরটা গোহাল ঘর হইতে বাহির হইয়া অনেক করিয়া বৃদ্ধকে ঘরে লইয়া আসিল। পরদিন সকালে নটু ঘর ঝাড় দিতে গিয়া দেখিল গরাদের সামনেই ঘরের ভিতরে পুঁটুলিতে বাঁধা কে যেন একটা পড়িয়া আছে। সেটা সে ভবানীচরণের হাতে আনিয়া দিল। ভবানীচরণ খুলিয়া দেখিলেন একটা পুরাতন দলিলের মতন। চশমা বাহির করিয়া চোখে লাগাইয়া একটু পড়িয়াই তিনি তাড়াতাড়ি ছুটিয়া রাসমণির সম্মুখে গিয়া উপস্থিত হইলেন এবং কাগজখানা তাহার নিকট মেলিয়া ধরিলেন। রাসমণি জিজ্ঞাসা করিলেন, ও কি ও? সেই উইল, ভবানীচরণ কহিলেন। রাসমণি কহিলেন, কে দিল? কাল রাত্রে সে আসিয়াছিল, সে দিয়া গেছে, ভবানীচরণ কহিলেন। রাসমণি জিজ্ঞাসা করিলেন,
এ কি হইবে? ভবানীচরণ কহিলেন, আর আমার কোনো দরকার নাই বলিয়া সেই দলিল ছিন্ন ছিন্ন করিয়া ফেলিলেন। এই সংবাদটা পাড়ায় যখন রটিয়া গেল, তখন বগলাচরণ মাথা নাড়িয়া সগর্বে বলিল, আমি বলি নাই কালীপদকে দিয়াই উইল উদ্ধার হইবে। রামচরণ মুদি কহিল, কিন্তু দাদা ঠাকুর, কাল যখন রাত 10টার গাড়ি এসে স্টেশনে থামল, তখন একটা সুন্দর দেখিতে বাবু আমার দোকানে আসিয়া চৌধুরীদের বাড়ির পথ জিজ্ঞাসা করিল। আমি তাহাকে পথ দেখিয়া দিলাম। তার হাতে যেন কি একটা দেখিয়াছিলাম। আরে দূর বলিয়া এই কথাটাকে বগলাচরণ একেবারেই উড়াইয়া দিল।